হাই এভরিওয়ান, ওয়েলকাম প্রত্যেককে আমাদের ব্লেসিং একাডেমিতে স্বাগত। সবাইকে ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার একাডেমি। তো ফার্স্ট অফ অল আমাদের যে টার্গেটটা চলছিল যে টোটাল সায়েন্সের সমস্ত চ্যাপ্টার ইন্ডিভিজুয়ালি কমপ্লিট করানো হবে, তার মধ্যে অলরেডি আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা তোমাদের সবাই দেখা হয়ে গেছে ইন কেস অফ ফিজিক্স, দ্যাট ইজ ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। আজ আমাদের সেকেন্ড চ্যাপ্টার, দ্যাট ইজ নিউটনস ল, নিউটনের গতিসূত্র নিয়ে আলোচনা করা হবে। তো এই যে নিউটনের গতিসূত্র বা এর যে লগুলো আছে, ফার্স্ট আমরা এটুকুনি জানি যে নিউটনের কতগুলো ল আছে। তা আজকে আমাদের যে বেসিক যে এই যে চ্যাপ্টারটা, তার টার্গেটটা কি? তার টার্গেটটা হচ্ছে আমাদের যতগুলো সূত্র হয় তার থেকে কি কি প্রশ্ন আসে এক্সামে, যে এক্সামগুলোকে আমার টার্গেট করা হচ্ছে। ওকে, সেগুলো সম্বন্ধে আমাদের জানা এবং প্রতিটা লাইনকে আমাদের সঠিকভাবে বুঝতে হবে। ক্লিয়ার? দেখো, ফার্স্ট অফ অল হচ্ছে কি নিউটনের গতিসূত্র। ফার্স্ট অফ অল ফোর্স। এই ফোর্স কি এটা নিয়ে আমাদের একটা প্রত্যেকের ধারণা আছে। আমি কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করছি, যখনই আমি এই কথাটা কাউকে বলছি যে আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, ধরো আমি আর আমার বন্ধু আছি, আমি আমার যে বন্ধু তার উপরে ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে কি হলো, আমার বন্ধু পার্টিকুলারলি একটা জায়গা থেকে একটা জায়গায় সরে গেল। তাহলে এটুকুনি আমরা পারছি বুঝতে যে যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কি হবে, কোনো একটা অবজেক্ট বা কোনো একটা বস্তু এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাবে। দেখো কি বলছে নিউটনের গতিসূত্র। ফার্স্ট আমি জানতে হবে এই যে নিউটনস ল, এর কতগুলো ল আছে, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। ফার্স্ট একটা একটা করে আমরা জানবো যে প্রতিটা যে ল তার প্রপার ডেফিনেশন কি, তার থেকে কি প্রশ্ন আসে। তাহলে দেখো ফার্স্ট যেটা বলছি সেটা হচ্ছে কি আমাদের নিউটনসের গতিসূত্র বা নিউটনস ল বা নিউটনস ল। ক্লিয়ার? এই ধারণাগুলো কার দেওয়া আমরা নাম থেকে বুঝতেই পারছি, আলাদা করে কিছু বলার নেই। তো দেখো ফার্স্ট অফ অল বলছে কি প্রথম সূত্র, বলছে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা কোনো বস্তুর অবস্থা না অবস্থা পরিবর্তন না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু সমবেগে চিরকাল সরলরেখা বরাবর গতিশীল থাকবে। এই লাইনটার মানে কি, ধরো কোনো একটা অবজেক্ট এখানে রাখা আছে, ধরো পার্টিকুলারলি কোনো একটা অবজেক্ট এখানে রাখা আছে, ঠিক আছে, আমি যদি বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই না করি তাহলে কি হবে, স্থির বস্তু সব সময় স্থির থাকার চেষ্টা করবে, স্বাভাবিক তাই না? আমি যখনই কোনো ফোর্স অ্যাপ্লাই করি তখনই একটা পার্টিকুলার স্থির যে বস্তু সে কি করে, সে চলতে শুরু করে, রাইট? ওকে, আর এটা কি বলছে, সমবেগে সরলরেখায় গতিশীল বস্তু সর্বদা গতিশীল থাকবে। ক্লিয়ার? ওকে, তাহলে কোনো একটা অবজেক্ট কি হচ্ছে, স্ট্রেট জায়গা দিয়ে যাচ্ছে, ধরো না কোনো একটা গোল বল সমানে পাক খাচ্ছে, তাহলে এই যে বল থামছে কেন, কারণ তার এগেনস্টে কোনো একটা বল প্রয়োগ করা হচ্ছে। এই যে তার এগেনস্টে কোনো একটা বল প্রয়োগ করা হচ্ছে তাকে আমরা কি বলি, ফ্রিকশন বল বা ঘর্ষণ বল। ওকে, তাহলে কোনো একটা বল আমার কাজ করছে তবে সে থামছে। যদি ফ্রিকশনাল ফোর্স বা যদি ঘর্ষণ বল না থাকতো তাহলে কি হতো, অবজেক্টটা আমার চলতেই থাকতো। ডান, গুড। তাহলে ফার্স্ট যে লাইনটা সেটা থেকে আমরা কি জানতে পারি, সেটা থেকে এটাই জানতে পারলাম যে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা কোনো বস্তুর অবস্থান পরিবর্তন না করলে স্থির বস্তু চিরকাল স্থির, যে অবজেক্টটা এখানে স্থির হয়ে আছে সে চাইবে সবসময়তেই স্থির থাকতে। আর সচল বস্তু মানে কি, আমরা কি বলি যখন আমরা কি দেখি, যখন খেলার মাঠে কোনো একটা কেউ একটা মানে 6 মারার চেষ্টা করলো, সেটা আমার 4 হয়ে গেল, 4ও হলো না, আস্তে 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 যাচ্ছে, কি দেখি অনেক সময় বাউন্ডারি লাইনের ঠিক আগে এসে বলটা আটকে যায়। তাহলে আটকে যাওয়ার কারণটা কি, তখনও তো ওখানে কেউ যায়নি, তখনও তো কোনো খেলোয়াড় কেউ আটকায়নি। আটকাচ্ছে কেন, ও যে আমার মাঠে যে ঘষতে ঘষতে যাচ্ছে বা যে পাক খেতে খেতে যাচ্ছে, এর ফলে মাঠ তার এগেনস্টে একটা ফোর্স কাজ করে, দ্যাট ইজ ফ্রিকশনাল ফোর্স। দুটো যে সারফেস মাঠ আর যে বল, তাদের মাঝখানে যে বলটা কাজ করছে দ্যাট ইজ ফ্রিকশনাল ফোর্স, তার জন্য আটকে যাচ্ছে, তাকে বলছি ঘর্ষণ বল। তাহলে এটা এক রকমের বল। তাহলে যদি ওই বলটাকে আমি না রাখতাম তাহলে কি হতো, ও চলতেই থাকতো। এখান থেকে আমাদের এটাই ধারণা পাওয়া যায় ফ্রম ফার্স্ট ল। তাহলে বলছে কি নিউটনের যে প্রথম যে ল আছে ফার্স্ট ল, সেখান থেকে আমরা কি পাই, একটা পাই হচ্ছে আমরা বলের সংজ্ঞা। হোয়াট ইজ বলের সংজ্ঞা, মানে ডেফিনেশন অফ ফোর্স। তাহলে এটা থেকেই তো আমরা পুরো জিনিসটা আইডিয়া আসছে যে হোয়াট ইজ দ্য ফোর্স বা কি।
তাহলে তোমাদের পরীক্ষায় আসবে যে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কি পাই, একটা পাই হচ্ছে বলের সংজ্ঞা, আর একটা পাই কি পদার্থের জাড্য। হোয়াট ইজ জাড্য? ইনার্শিয়া। আমরা এই নামটা অনেক শুনেছি, ইনার্শিয়া মানে হচ্ছে জাড্য। এবার সব থেকে যদি বলো তুমি ফার্স্ট লয়ে কোনটা ইম্পর্টেন্ট, এই ইনার্শিয়া বা জাড্য কি, এটা আমার খুবই ইম্পর্টেন্ট। যদিও পরীক্ষা এটাও আসে যে নিউটনের ফার্স্ট ল থেকে আমরা কি পাই, তাহলে একটা হচ্ছে কি, দ্যাট ইজ বলের সংজ্ঞা, ডেফিনেশন অফ ফোর্স, আর একটা হচ্ছে ইনার্শিয়া। ওকে, এবার আমরা এই যে ইনার্শিয়া বা যাকে বলছি আমরা জাড্য, এটা নিয়ে আমরা আলোচনা করব যে এই ব্যাপারটা কি ইনার্শিয়া, ইনার্শিয়া ওকে বা জাড্য। ফার্স্ট আমরা দেখব এই যে জাড্য, সেই জাড্যটা কত রকমের হয়। জাড্য হয় হচ্ছে আমার তিন রকমের, একটা হয় হচ্ছে কি স্থিতিজাড্য, গতিজাড্য, আর একটা হয় ডাইরেকশন ইনার্শিয়া বা দিক জাড্য। যদিও আমাদের যেটা লাস্টেরটা অতটা ইম্পর্টেন্ট নয় ফ্রম আওয়ার এক্সাম পয়েন্ট অফ ভিউ, আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে মাত্র ফার্স্ট দুটো, দ্যাট ইজ গতিজাড্য এবং স্থিতিজাড্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমি কি বললাম, ফার্স্ট পড়লাম ইনার্শিয়া। ফার্স্ট কি বললাম আমি, ইনার্শিয়া বা জাড্য। তাহলে আমি কি বললাম, এই যে জাড্য আছে তার বিভিন্ন পার্ট আছে। ফার্স্ট যে পার্ট তাকে আমরা কি নাম দিয়েছিলাম, দ্যাট ইজ স্থিতিজাড্য। ওকে, দ্যাট ইজ স্থিতিজাড্য, দ্যাট ইজ স্থিতিজাড্য। ঠিক আছে, আচ্ছা এই যে জাড্য, তারপরটা কি বললাম, দ্যাট ইজ গতিজাড্য, দ্যাট ইজ গতিজাড্য। ক্লিয়ার? ওকে, আরেকটা কি বলেছিলাম আমি, ডাইরেকশন ইনার্শিয়া বা বাংলা করলে কি হবে, দ্যাট ইজ দিক জাড্য। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে বাংলায়, যেহেতু আমাদের সম্পূর্ণটা বাংলায় পড়ানো হচ্ছে তাই আমাদের ম্যাক্সিমাম বাংলায় ফোকাস করা হচ্ছে। তাহলে আমি কি বললাম, ফার্স্ট হচ্ছে স্থিতিজাড্য, নেক্সট হচ্ছে কি গতিজাড্য, আর একটা কি বললাম, দ্যাট ইজ ডাইরেকশন ইনার্শিয়া বা দিক জাড্য। আচ্ছা ইংলিশ নামগুলো আমি সঙ্গে সঙ্গে ছোট করে নোট করে দিচ্ছি, দ্যাট ইজ ডাইরেকশন ইনার্শিয়া, দ্যাট ইজ ডাইরেকশন ইনার্শিয়া। তো এই যে ডাইরেকশন অফ ইনার্শিয়া, এটা থেকে আমাদের তেমন প্রশ্ন আসে না। তাহলে ফার্স্ট কি বললাম, দ্যাট ইজ স্থিতিজাড্য বা কি হবে, স্ট্যাটিক ইনার্শিয়া বা স্ট্যাটিক ইনার্শিয়া। নেক্সট গতিজাড্য বা ডায়নামিক ইনার্শিয়া। ক্লিয়ার? চলো তাহলে আজকে আমাদের বা আমাদের যে গভর্নমেন্ট এক্সামের জন্য এই ফার্স্ট যেটা স্ট্যাটিক আর যেটা আমার ডাইনামিক, এই দুটো কিন্তু আমার ইম্পর্টেন্ট, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। এবার দেখো এখান থেকে কি আসে। ফার্স্ট হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসবে এই যে জাড্য, এই জাড্য জিনিসটা অ্যাকচুয়ালি কার জন্য হয়, আমাদের যে পদার্থের যে মাস তার জন্য হয় বা যে ভর তার জন্য হয়। তাহলে আমরা ফার্স্ট কি দেখবো, যে ডেফিনেশন অফ জাড্য কি দেখবো, দ্যাট ইজ ডেফিনেশন অফ জাড্য। ঠিক আছে, দেখো তাহলে ফার্স্ট যদি আমি দেখি নেক্সট যে স্লাইডটা কি বলছে, জাড্য কাকে বলে। নেক্সট যে স্লাইড তাকে আমরা কি বলছি, জাড্য কাকে বলে। দেখো তাহলে ফার্স্ট হচ্ছে জাড্য। তাহলে পদার্থের যে জাড্য, সেই ধর্মটা অ্যাকচুয়ালি কি বলছে, স্থির বস্তু সব সময় যে স্থির থাকার একটা যে প্রবণতা বা গতিশীল যে কোনো একটা যে বস্তু, তার যে গতিশীল থাকার যে প্রবণতা, তাকেই আমরা বলি জাড্য বা ইনার্শিয়া। তাকে আমরা কি বলি, জাড্য বা ইনার্শিয়া। বলছে পদার্থের জাড্যে দুটি ধর্ম, একটু আগেই বললাম। ফার্স্ট কি বলছে, দ্যাট ইজ স্থিতিজাড্য। ওকে, যে বস্তুর জন্য কোনো একটা পার্টিকুলার অবজেক্ট বা বস্তু চিরকাল স্থির থাকতে চেষ্টা করবে তাকে বলা হয় স্থিতিজাড্য। ওকে, তাহলে এক্সামে কখনোই আমাকে আসবে না যে জাড্য কাকে বলে বা জাড্যর ডেফিনেশন কি, সেটা আমাদের ইম্পর্টেন্ট নয়। আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে উদাহরণ। তাহলে কি বলছে, কোনো একটা অবজেক্ট সবসময় সে কি করবে, স্থির থাকতে চেষ্টা করবে। ক্লিয়ার? দ্যাট ইজ স্থিতিজাড্য বা স্ট্যাটিক ইনার্শিয়া। কি বলছে, একটি চলন্ত বাস যদি হঠাৎ চলতে শুরু করে, তবে যে যাত্রী সিটে বসে আছে সে কি হবে, পেছনের দিকে হেলে পড়বে। ধরো আমি যে কি হই, বাস বা বাইক। ওকে, যদি তোমরা বাস বাদ দাও, ইন কেস অফ বাইক, তুমি যদি বাইকের পেছনে বসো, সেটা খুব ভালোভাবে বুঝতে পারবে। যখন কেউ হট করে বাইকটা করে স্টার্ট, তুমি কি হয়, পেছনের দিকে হেলে যাও। ওকে, তুমি হেলে যাও, তার কারণটা কি আসছি। তাহলে যতগুলো এক্সাম্পল আছে, এই এক্সাম্পলগুলো আমার খুব ইম্পর্টেন্ট। কি বলছে, গ্লাসের ওপর একটি
পোস্ট কার্ড রেখে তার উপরে একটি কয়েন রাখা হলো। এবার যদি আমি ওই যে কার্ডবোর্ডটা, ওকে, তাকে যদি খুব জোরে আঘাত করি তাহলে কি হবে, কয়েনটা আমার গ্লাসের মধ্যে পড়বে। আর এটা কি বলছে, লাঠি দিয়ে আঘাত করে কম্বল, এখন শীতকালে আমরা কম্বল ইউজ করি, তাহলে কম্বলের মধ্যে যে ডাস্ট পার্টিকেল থাকে সেগুলোকে ঝাড়া হয়। এবার আমরা দেখব এই কাজগুলো কি করে হয়, এই কাজগুলো কি করে হয় সেটাই আমাদের এবার দেখতে হবে। দেখো, তাহলে ফার্স্ট কি বললো যে ধরো এটা একটা বাস, ধরো এটা একটা বাস, ঠিক আছে, এখানে আমার একটা যাত্রী আছে, বা তুমি বাস বাদ দাও, এটা একটা বাইক, ঠিক আছে, এটা একটা বাইক, বাইকের সিট, সামনে একজন আছে, পেছনে একজন আছে, তোমরা দেখে বুঝতেই পারছো এর সামনেরটা কে, পেছনেরটা কে, ক্লিয়ার। এবার এখানে কি হচ্ছে, বাইকটা দাঁড়িয়ে ছিল, যখন দাঁড়িয়ে ছিল তখন পেছনের যে ব্যক্তি সেও থাকবে, দাঁড়িয়ে থাকবে। এবার কি হলো, গাড়িটা যখন চলতে শুরু করলো, যখন গাড়িটা চলতে শুরু করলো তখন কি হচ্ছে, গাড়িটা চলছে, আমার যে ব্যাক সাইড, আমার মানে কি, এখানে এই যে পেছনে যে আছে তার যে ব্যাক সাইড, সে কি হচ্ছে, সে এই যে বাইক তার সাথে আছে ফিক্সড, রাইট, তার সাথে কি আছে, ফিক্সড হয়ে আছে। তাহলে সে যখনই ফিক্সড হয়ে আছে, সে কি হবে, বাইক যেই চলবে তখন তার ব্যাক সাইডটাও এগিয়ে যাবে, কিন্তু আমার যে মাথা সে থাকবে স্থির থাকতে, ক্লিয়ার। তার জন্য আমরা হেলে পড়লাম। তাহলে পেছনে থাকা ব্যক্তি হেলে যাওয়ার কারণ হচ্ছে এটা। নেক্সট কি বলছে, যে আমি একটা কাঁচের গ্লাস নিলাম, ঠিক আছে, আমি একটা কাঁচের গ্লাস নিলাম, তার উপরে আমি একটা কার্ডবোর্ড রাখলাম, তার উপরে আমি একটা শক্ত কার্ডবোর্ড রাখলাম, আর তার উপরে আমি রাখলাম একটা ভারী কয়েন, ঠিক আছে। এই কয়েনটা আমাদের এখন যে কয়েনগুলো আছে 1 টাকা 2 টাকার কয়েন, সেগুলো রাখলে হবে না, আগের দিনের যে 5 টাকার কয়েনগুলো ছিল বেশ ভারী পয়সাগুলো, সেগুলো রাখতে হবে, কারণ এখনকার দিনে 1 টাকাগুলো কিছু নেই, আমি ধাক্কা মারলে গ্লাস, কয়েন, বোর্ড সবই এগিয়ে যাবে, ওকে। সেই অর্থে একটু ভারী কয়েন নিতে হবে, একটু ভারী কয়েন নিতে হবে। এবার দেখা গেল তুমি কি করলে, তুমি এখান থেকে ফোর্স অ্যাপ্লাই করলে, তুমি এখানে ফোর্স অ্যাপ্লাই করলে, খুব জোরে ফোর্স অ্যাপ্লাই করলে, তাহলে কি হবে, এই যে আমার উপরে যে কার্ডবোর্ডটা সেটা কি হবে, জাস্ট সামনের দিকে এগিয়ে যাবে, এই যে কার্ডবোর্ডটা জাস্ট সামনের দিকে এগিয়ে যাবে, কারণ এর উপর ফোর্স অ্যাপ্লাই করছে। বাট এখানে যে কয়েনটা আছে এ চাইবে স্থির থাকতে, এই কারণে কয়েনটা যদি একটু ভারী হয়, আমি আগেই বলেছিলাম এই যে জাড্য ধর্মটা, তার যে মাস তার উপরে ডিপেন্ড করে, তাহলে যদি কয়েনটা একটু ভারী হয় তার তত ইনার্শিয়া বাড়বে, জাড্য বাড়বে, ফলে কি হলো, কয়েনটা ইজিলি আমার গ্লাসের মধ্যে পড়বে। এই যে কার্ডবোর্ডটা এগিয়ে যাবে, বাট কয়েনটা কিন্তু আমার যে গ্লাস তার মধ্যে এসে পড়বে। ডান, এটা গেল একটা এক্সপেরিমেন্ট। এবার কি বললে একটা এক্সপেরিমেন্ট, যে আমরা যে কম্বল আছে, ঠিক আছে, কম্বলের যে ডাস্ট পার্টিকেল তাকে ঝাড়ার জন্য আমরা লাঠি দিয়ে পেটাই, তার কারণটা কি, ধরে নাও এটা আমার একটা কম্বল, ধরে নাও সবুজ দিয়ে রাখলাম, ধরে নাও এটা আমার একটা কম্বল, ঠিক আছে, এটা একটা কম্বল। এবার এই যে কম্বলটা আছে তার উপরে কি হচ্ছে, অনেক ডাস্ট পার্টিকেল আছে, অনেক ডাস্ট পার্টিকেল আছে, অনেকগুলো ডাস্ট পার্টিকেল আছে। তুমি কি করলে, লাঠি আনলে, লাঠি দিয়ে এই কম্বলটাকে লাঠি পেটা করলে, ঠিক আছে। যখনই তুমি লাঠি দিয়ে আঘাত করছো তখন তুমি একটা ফোর্স অ্যাপ্লাই করছো, ফোর্স অ্যাপ্লাই করার ফলে কি হচ্ছে, আমার যে কম্বলটা আছে সেটা কিন্তু আর স্ট্রেট থাকছে না, সেটা কি হচ্ছে, এরকম আঁকা বাঁকা হয়ে যাচ্ছে, ক্লিয়ার, আঁকা বাঁকা হয়ে যাচ্ছে। বাট এই ক্ষেত্রে এই টাইমে যে ডাস্ট পার্টিকেল গুলো আছে, যে ডাস্ট পার্টিকেল গুলো আছে, তারা কি হচ্ছে, তাদের আর কোনো সাপোর্ট থাকছে না, তাদের আর কোনো সাপোর্ট থাকছে না। তাহলে যখনই ডাস্ট পার্টিকেল গুলো আমার আর সাপোর্ট পাচ্ছে না তখন কি হবে, সেগুলো এখানে এসে জমবে। তাহলে এটাই হচ্ছে আমার লাঠি দিয়ে কম্বলকে পেটালে, আমি লাঠি দিয়ে কম্বলকে পেটাচ্ছি, এর ফলে আমার যে মেমব্রেনটা সেটা আন্দোলিত হচ্ছে, আন্দোলনের ফলে কি হচ্ছে, কম্বলটা এরকম শেপ হয়ে যাচ্ছে, ওকে, যেভাবে সাপ যায়, যখন সেইভাবে শেপ হয়ে যাচ্ছে তখন এখানে যত ডাস্ট পার্টিকেল আছে সব কি হচ্ছে, পার্টিকুলার এই জায়গাটা গিয়ে আমার জমা হচ্ছে। এর জন্য বলা হয় যে কম্বল দিয়ে যখন লাঠি পেটা হয়, মানে লাঠিকে পেটানো হয়, সরি, লাঠি দিয়ে যখন কম্বলকে পেটানো হয় তখন তার
মেন উদ্দেশ্য কি থাকে, এই ডাস্ট পার্টিকেলগুলোকে কম্বল থেকে ঝাড়া। তাহলে যা যা পড়লাম এগুলো সব হচ্ছে আমার কম্বল বলছি নিউটনের যেটা ফার্স্ট ল জাড্য, যেখান থেকে আইডিয়া পেলাম, তার যেটা ফার্স্ট দ্যাট ইজ স্থিতিজাড্য বা স্ট্যাটিক ইনার্শিয়া, তার এক্সাম্পল। তাহলে কিভাবে হচ্ছে সেই সম্বন্ধে কিন্তু আমাদের আইডিয়া হলো। তাহলে এখানে আমার কেস 1, কেস 2 আর কেস 3, ঠিক আছে? এই তিনটে দেখানো হলো, যে তিনটে আমার এক্সাম্পলে আছে। দেখো নেক্সট যদি দেখি তাহলে কি বলছি, দ্যাট ইজ গতিজাড্য, দ্যাট ইজ গতিজাড্য বা ডাইনামিক ইনার্শিয়া। তাহলে হোয়াট ইজ ডাইনামিক ইনার্শিয়া? দেখো তাহলে কি বলছে, গতিজাড্য কাকে বলে? বলছে গতিশীল বস্তুর সমবেগের সরলরেখায় গতিশীল থাকার অবস্থার যে প্রবণতা, তাকে আমরা কি বলবো? গতিজাড্য। তাকে আমরা কি বলবো? গতিজাড্য। ওকে, দেখো সেম এক্সাম্পল। এই ক্ষেত্রে কি হবে, যখন তুমি বাইক করে যাচ্ছ, আগেরটা কি হলো, জাস্ট যেই করলো স্টার্ট, আমি পিছন দিকে হেলে পড়লাম। এবার কি বলছে, হঠাৎ চলন্ত কোনো বাইক যদি ব্রেক কষে, কি বলছে, চলন্ত বাসে হঠাৎ ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে যায়। তাহলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে যাচ্ছে, তার কারণটা কি? তার কারণটা, ধরে নাও এখানে আমি একটা বাইক আঁকলাম, আবার আমি একটা বাইক আঁকলাম, ঠিক আছে? এটা হন্ডা, HONDA, হন্ডা, ঠিক আছে? তার দুটো চাকা, এখানে আছে বয়ফ্রেন্ড, এখানে আছে গার্লফ্রেন্ড, হাওয়াতে উঠতে উঠতে যাচ্ছে, ঠিক আছে? হাওয়াতে উঠতে উঠতে যাচ্ছে। এবার সামনে এসে গেছে গার্লফ্রেন্ডের বাবা, ঠিক আছে? তাহলে কি করলো, সে জোরে ব্রেক কষলো। যখন জোরে ব্রেক কষছে তখন কি হচ্ছে, গাড়ি থামতে চাইছে, গাড়ি থামতে চাইছে। এই যে পেছনে যে আছে বসে, তার যে ব্যাক পার্ট, সেটা কি হচ্ছে, এই যে গাড়ি তার সাথে আমার অ্যাটাচ হয়ে আছে। ফলে যখন এ থামবে তখন এও থামার চেষ্টা করবে, বাট এই যে হেড পার্ট সেটা সামনের দিকে এগিয়ে যাবে। কেন? সে গতিজাড্যের জন্য সামনের দিকে এগিয়ে যাবে। ক্লিয়ার? তাহলে যদি বলে যে চলন্ত কোনো গাড়িতে তোমার এখানে বাসই থাকবে, খুব জোর থাকতে পারে হচ্ছে লোকাল ট্রেন, খুব জোর থাকতে পারে লোকাল ট্রেন। ওকে, এক্সামে আসবে আমার বাস দিয়ে। ক্লিয়ার? চলো, তাহলে কি বলছে, চলন্ত বাসে হঠাৎ ব্রেক কষলে আমার যে যাত্রীরা যে সামনের দিকে ঝুঁকে যায়, তার কারণটা হচ্ছে আমার গতিজাড্য। তুমি দেখবে, তুমি যদি কোনো কারণে ফ্যান অফ করো, তুমি যদি ফ্যান অফ করো, তুমি যদি কোনো কারণে ফ্যান অফ করো, তুমি যদি কোনো কারণে ফ্যান অফ করো, তাহলে কি দেখবে, ফ্যান অফ করার পরেও ফ্যানের যে পাখাটা সেটা পাক খাচ্ছে। কেন? ওই যে গতিশীল বস্তু চাইবে গতিশীল থাকতে, তাহলে এই যে পাক খাচ্ছে, এটাও কার এক্সাম্পল? একটা গতিজাড্যের। নেক্সট, লং জাম্প যখন খেলা হয়, খেলোয়াড়রা কিছুটা যে মানে কিছুটা আগে থেকে দৌড়ে দৌড়ে আসে, তার কারণটা কি, সে যাতে একটা এনার্জি পেয়ে যায়। ঠিক আছে, চলো নেক্সট কি বলছে, সাইকেলে যদি আমরা প্যাডেল বন্ধ করে দিই, এটা আমরা সবাই করতাম আগে যখন আমরা ফার্স্ট সাইকেল চালানো শিখতাম, কি করতাম, খালি সাইকেল চালিয়ে আমরা দুটো পা দুদিকে দিয়ে দিতাম। এর ফলে কি হতো, যে প্যাডেলগুলো আছে তারা সমানে কন্টিনিউয়াসলি পাক খাচ্ছে। এই যে পাক খাচ্ছে, এটাকে আমরা কি বলবো, সাইকেলে প্যাডেল বন্ধ করলেও সাইকেল আরো কিছুটা এগিয়ে যায়। ঠিক আছে, বা সাইকেলের যে প্যাডেল সেগুলোর সঙ্গে সঙ্গে পাক খায়। ক্লিয়ার? দেখো এখানে যে অপশনগুলো আছে, এখানে যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো এতটাই ইম্পর্টেন্ট যে এই পয়েন্টগুলো আমাদের এসএসসি, রেল সব জায়গাতে আসতে পারে। শুধু সেই ক্ষেত্রে আমার জাস্ট ভাষা চেঞ্জ হবে, এখানে বাংলায় আছে সেখানে ইংলিশে হবে। ক্লিয়ার? আমাদের এখানে মেনলি করা হচ্ছে ফোকাস ওয়েস্ট বেঙ্গলের এক্সামগুলোকে। ওকে, তার জন্য সবটা এখানে আমাদের বাংলায় পড়ানো হবে, এটাই যা। নেক্সট, তাহলে পরে আমার এই তিনটে নিয়ে, এই দুটো নিয়ে আমাদের আলোচনা হয়ে গেল। নেক্সট কি বলেছিলাম, দ্যাট ইজ ডাইরেকশন ইনার্শিয়া বা আমার গতি, দ্যাট ইজ দিকজাড্য, যেটা পরীক্ষায় আসে না, সুতরাং আমাদের পড়ার দরকার নেই। ঠিক আছে, সেটা আমাদের চাকরির যে সিলেবাস তাতে নেই। ওকে, দেখো নেক্সট আমাদের কি পড়তে হবে, দ্যাট ইজ নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র, দেখো এখানে কি বলছে, নিউটনের দ্বিতীয় সূত্র কি বলছে, বলছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগের যে পরিবর্তন সেটা সেই দিকেই হবে।
ওকে, ইংলিশে বললে কি বলবো, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। ফার্স্ট হচ্ছে কি মোমেন্টাম অর্থ কি, ভরবেগ। তাহলে ভরবেগ মানে কি, ভর ইন্টু বেগ, ভর ইন্টু বেগ, কি বলবো, ভর ইন্টু বেগ, ভর ইন্টু বেগ মানে মাস ইন্টু ভেলোসিটি। ঠিক আছে, মাস ইন্টু ভেলোসিটি, মাস মানে হচ্ছে ভর, ভি মানে হচ্ছে আমার ভেলোসিটি। ক্লিয়ার? চলো, তাহলে আমরা কি বলবো, যে নিউটনের যে সেকেন্ড ল তার থেকে আমরা কি কি জানতে চাই, মানে কি কি জানতে পারি। ফার্স্ট কি বলছে, বলের পরিমাপ, বলের একক ও তার দিক। ওকে, আর এটা কি বলছে, ভরবেগ বা মোমেন্টাম। তো দেখো এই যে সেকেন্ড যে ল, সেটাকে আমরা আরেকটু ভালো করে জানবো। কি বলছে, কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর যে বল প্রয়োগ হচ্ছে তার সাথে সমানুপাতিক। তাহলে যদি আমরা বলি যে এই যে সেকেন্ড ল, তার থেকে আমরা কি পাই, এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ, এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ। আগের চ্যাপ্টারে আমাদের পড়ানো হয়েছে এ কি, এ মানে হচ্ছে ত্বরণ বা অ্যাক্সেলারেশন, এ মানে হচ্ছে ত্বরণ বা অ্যাক্সেলারেশন। ঠিক আছে, তাহলে আমি দেখবো যে সত্যিই কি আমি পাই। দেখো, ধরে নাও এটা একটা অবজেক্ট ছিল। ঠিক আছে, ধরে নি এটা আমার একটা অবজেক্ট ছিল। ক্লিয়ার? অবজেক্টটার ইনিশিয়াল যে ভেলোসিটি সেটা হচ্ছে ইউ মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? যেটা আমার ফাইনাল ভেলোসিটি দ্যাট ইজ ভি মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে ইউ মিটার পার সেকেন্ড, আর এটা কি বললাম আমি, দ্যাট ইজ ভি মিটার পার সেকেন্ড। তাহলে যখন আমি এর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করছি তখনই তার কি হচ্ছে, চলন হচ্ছে। ওকে, তাহলে আমি এটা বলতে পারি। এবার যদি বলে হোয়াট ইজ অ্যাক্সিলারেশন, হোয়াট ইজ অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন মানে কি, অ্যাক্সিলারেশন মানে সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হার। তাহলে আমরা কি জানি যে অ্যাক্সিলারেশন সমান সমান বেগ বৃদ্ধির হার, মানে এখানে হচ্ছে কি ইনিশিয়াল টা হচ্ছে আমার ইউ, ফাইনালটা হচ্ছে আমার ভি। তাহলে ফাইনাল মাইনাস আমি যদি ইউ করি তাহলে পরে কতটা বাড়ছে সেটা পাবো আমি, সময় সাপেক্ষে মানে কি বাই টি। তাহলে এ ইজ ইকুয়াল টু, আমরা কি এটা লিখতে পারি, ইয়েস অর নো? আমরা কি বলবো যে এ মানে হচ্ছে ত্বরণ, ত্বরণ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, সময় সাপেক্ষে কতটা বেগ বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার? ওকে, গুড। তাহলে দেখো, আমি যদি এক্ষেত্রে আমি কি বললাম, আমি এ পেয়ে গেলাম। তাহলে আমি কি বললাম যে ফোর্স ইজ ইকুয়াল টু, অ্যাকর্ডিং টু সেকেন্ড ল আমরা কি পাচ্ছি, ফোর্স ইজ ইকুয়াল টু এম এ, ফোর্স ইজ ইকুয়াল টু এম এ। তাহলে আমি যদি এখানে এটা করি যে এফ ইজ ইকুয়াল টু এম এ, আমি এর জায়গায় কি বসালাম, যে ইউ ভি মাইনাস ইউ বাই টি, কি করলাম, ভি মাইনাস ইউ বাই টি। বলো এইটুকুনি নিয়ে কারো কোনো সমস্যা, এইটুকুনি নিয়ে কারো কোনো সমস্যা না, তাই তো? গুড। তাহলে আমি যদি এই যে লাইনটা পেলাম এখানে, দ্যাট ইজ এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। যদি এটাকে আমি একটু ইলাবোরেট করি তাহলে পরে এটাকে আমরা কিন্তু এইভাবেও লিখতে পারি যে এম ভি মাইনাস এম ইউ বাই টি, এম ভি মাইনাস এম ইউ বাই টি। ইয়েস অর নো? ক্লিয়ার? ওকে, তাহলে আমি কি বলেছিলাম, ভরবেগের পরিবর্তনের হার, ভর ইন্টু বেগ মানে এম ভি, ভর ইন্টু বেগ মানে এম ভি। এবার তুমি দেখো যে যে জিনিসটা এতক্ষণ ধরে আমাদের পড়ানো হলো ঠিক সেই জিনিসটাই এখানে বলছে। ফার্স্ট কি বলছে, এম ভি, এম ভি মাইনাস এম ইউ। তাহলে এটাও একটা মোমেন্টাম, এটাও একটা মোমেন্টাম। আফটার ফোর্স অ্যাপ্লাই তার যে মোমেন্টাম সেটা কি হচ্ছে এম ভি, আগে ছিল এম ইউ। তাহলে কি বলছে, ভরবেগের পরিবর্তনের হার। তাহলে ফার্স্ট ক্ষেত্রে এই যে অবজেক্টটা আছে এর মাস যদি এম হয় তাহলে এর মাসও এম হবে, কারণ অবজেক্টটা একই। সে যদি সে যদি এ থেকে বি তে যায় তার কি মাসের কোনো চেঞ্জ হবে? হবে না, মাস তো আমার একই থাকছে। তাহলে কি চেঞ্জ হবে, জাস্ট তার ভরবেগটা চেঞ্জ হবে। কেন? তার যে ভেলোসিটি সেটা চেঞ্জ হচ্ছে। তাহলে আমি দেখো এখান থেকে খুব সহজেই লিখতে পারি যে এফ মানে হচ্ছে ফোর্স বা বল, আমি এক্ষেত্রে লিখলাম ফোর্স, ফোর্স সমান সমান কি চেঞ্জ ইনটু মোমেন্টাম। তাহলে আমার অন্তিমটা হচ্ছে এম ভি, আর যেটা আমাদের প্রারম্ভিক সেটা হচ্ছে এম ইউ। তাহলে এই যে মাইনাসটা করছি তাকেই আমরা কি বলবো, চেঞ্জ ইন মোমেন্টাম, ভরবেগের পরিবর্তন। এখনো আমি এই যে হার কথাটাই আসেনি,
জাস্ট আমি কি বলছি, ভরবেগের ভরবেগের পরিবর্তন, চেঞ্জ ইন মোমেন্টাম, চেঞ্জ ইন মোমেন্টাম। তাহলে কি বলবো, ভরবেগের ভরবেগের পরিবর্তন। যেই বলছি হার তখনই আমরা কি বলছি, বাইটি। হার মানে কি, রেট। রেট কথাটার মানেই হচ্ছে আমার সময় সাপেক্ষে। তুমি যখন কোথাও পাবে যে হার, ওকে, হার, বা যখনই বলবে কোথাও রেট, এই হার বা রেট কথার অর্থ হচ্ছে সময় সাপেক্ষে। আমরা কি বলবো, বাই টাইম, বাই টাইম। ক্লিয়ার? তাহলে আমি জাস্ট এখানে একটা কি করব, যদি বাই টাইম করে দিই, বা যদি আমি এখানে বাই টাইম করে দিই, তাহলেই আমার এটা পেয়ে যাচ্ছি ফোর্স। তাহলে পারে এখান থেকে আমি কিন্তু বলতেই পারি, এখানে দেখো, এইখানে আমার যেটা টি আছে, এইখানে যেটা আমার টি আছে সেটা কি, সেটা হচ্ছে টাইম, হার। তাহলে আমি কি বলবো, ওপরে এম ভি মাইনাস এম ইউ মানে হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম বা ভরবেগের পরিবর্তন। রেট কি বলবো, চেঞ্জ ইন মোমেন্টাম বাই টাইম, এটাকেই বলবো ভরবেগের পরিবর্তনের হার বা রেট অফ চেঞ্জ ইন টাইম। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ এটা পড়ানো হলো, সেটা হচ্ছে আমাদের নিউটনের সেকেন্ড ল, সেটা হচ্ছে আমাদের নিউটনের সেকেন্ড ল। ওকে, তাহলে যদি বলে এখান থেকে কি কি পরীক্ষায় প্রশ্ন হয়, ফার্স্ট ফার্স্ট যেটা আমি দেখালাম করে, এটা একটা প্রশ্ন। দুই, এই যে ভরবেগ মোমেন্টাম, তার আইডিয়া আমরা পাই কোথা থেকে, সেকেন্ড ল থেকে। আমার যে এর একক বা যে মান পাই সেকেন্ড ল থেকে। আরেকটা জিনিস যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেখো এই লাইনে লেখা আছে, এবং বল যেদিকে ক্রিয়া করবে, এবং বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের যে পরিবর্তনের হার সেই দিকেই হবে। তার মানে এটা কি, আমার এখানে যে অবজেক্টটা আছে তার ক্ষেত্রে যদি আমার ফোর্স এদিকে কাজ করে, তাহলে অবশ্যই আমার সেই দিকেই মোমেন্টামের চেঞ্জটা হবে। কখনো কি এটা হতে পারে, আমি এদিকে ফোর্স অ্যাপ্লাই করলাম কিন্তু আমার যে মোমেন্টামের চেঞ্জ সেটা এদিকে হলো, সম্ভব নয়, একদমই সম্ভব নয়। তাহলে এটা মাথায় রাখবে যে যেদিকে বল প্রয়োগ হবে আমার যে মোমেন্টামের চেঞ্জটা সেদিকেই হবে। বাংলা করলে, বল যেদিকে ক্রিয়া করে বস্তুর যে ভরবেগের যে চেঞ্জ সেটা আমার সেই দিকেই হবে। ক্লিয়ার? তাহলে আশা করি যে ফার্স্ট যে লাইনটা সেইটা থেকে কারোর কোনো সমস্যা নেই, প্রত্যেকের এই টপিকটা ক্লিয়ার। ওকে, চলো তোমরা সুন্দর করে এটাকে নোট করে নেবে, যা যা এখানে নোট করানো হলো। ক্লিয়ার? চলো দেখো, আচ্ছা আশা করি তোমাদের এটুকুনি নোট করা হয়ে গেছে। নেক্সট নেক্সট ওকে, দেখো আর একটা মজার জিনিস দেখায়। তাহলে ফ্রম সেকেন্ড ল আমরা কি পেলাম, আমরা পেলাম এফ সমান সমান এম ভি মাইনাস ইউ বাই টি। ওকে, আচ্ছা আমরা যদি কোনো বস্তুর ওপর বল প্রয়োগ না করি, যদি বল হয় শূন্য, যদি এফ হয় শূন্য, তাহলে কি আমরা বলতে পারি এম ভি সমান সমান জিরো? ইয়েস অর নো? আচ্ছা আমি আরেকটুখানি সুন্দর করে দেখাই। আমি কি বললাম, এফ ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ বাই টি। ওকে, আমি কি বললাম, ইফ ফোর্স ইজ ইকুয়াল টু জিরো, ইফ ফোর্স ইজ ইকুয়াল টু জিরো, তাহলে আমি কি বলবো, এম ভি মাইনাস এম ইউ বাই টি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে যদি টি ইজ ইকুয়াল টু হয় জিরো, তাহলে আমি এখান থেকে এটাও বলতে পারি এম ভি মাইনাস এম ইউ ইজ ইকুয়াল টু জিরো। ক্লিয়ার? ওকে, আমি কি বললাম, মাস সমান সমান ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু জিরো। ক্লিয়ার? কোনো বস্তুর মাস কখনো শূন্য হয় না, কোনো বস্তুর মাস কখনো শূন্য হয় না। ওকে, মাস কখনো শূন্য হয় না। তাহলে আমরা কি বলতে পারি, ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু জিরো বা ভি ইজ ইকুয়াল টু ইউ।
মানে কি, যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা হয়, যদি আমি কোনো রকম কোনো বল ফোর্স অ্যাপ্লাই না করলাম, ওকে, তার মানে কি আমার এফ ইজ ইকুয়াল টু 0। তাহলে যদি আমি কোনো বল প্রয়োগ না করি তাহলে কি হবে, আমার স্থির বস্তু নাই থাকবে স্থির। যদি আমার ইউটা কি হয়, ইউ যদি হয় 0, মানে আমার ইনিশিয়াল আর যে ফাইনাল যে ভেলোসিটি সেম, মানে কি স্থির বস্তু আইদার স্থির থাকবে বা সমবেগে সরল বা সমবেগে গতিশীল বস্তু সরলরেখা বরাবর চলতেই থাকবে। তাহলে আমরা এই পার্টিকুলার যে ল, মানে ফ্রম সেকেন্ড ল অফ নিউটন, আমরা তার যে ফার্স্ট ল সেখানে আমরা আসতে পারি। ওকে, তার হচ্ছে সেকেন্ড ল, সেখান থেকে আমরা ফার্স্ট লয়ে আসতে পারি। ক্লিয়ার? ডান। চলো, তাহলে এটা আমরা আরেকটা জিনিস শিখলাম। এইটাও প্রত্যেকে সুন্দর করে খাতায় নোট নিয়ে নেবে, ইম্পর্টেন্ট। ক্লিয়ার? ডান। ইম্পর্টেন্ট। দেখো নেক্সট 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 যেটা আমাদের দেখতে হবে সেটা আমাদের সেকেন্ড ল থেকে। কি বলছে, কোন বস্তুর ভর ও বেগের সমন্বয়ে। হোয়াট ইজ ভরবেগ? কোন বস্তুর ভর এবং বেগ, ভর মানে হচ্ছে মাস, বেগ মানে ধরলাম ভি বা ইউ, তুমি যা ইচ্ছা ধরতে পারো, সমন্বয়ে ওই গতিশীল বস্তুতে যে ধর্মের সৃষ্টি হয় তাকে ওই বস্তুর ভরবেগ বা মোমেন্টাম বলা হয়। ক্লিয়ার? তাকে ওই বস্তুর ভরবেগ বা মোমেন্টাম বলা হয়। তাহলে ভরবেগ মানে কি? মানে ভর ইন্টু বেগ। এটা আমরা আগেও দেখে এসেছি। এবার কি দেখব, বলছে যে ভরবেগ একটি ভেক্টর রাশি। তাহলে এই পার্টিকুলার যখন এরকম কিছু আমরা ওয়ার্ড পাবো, যে কোনটা ভেক্টর কোনটা স্কেলার, এটা অলরেডি আমাদের আগের দিন পড়ানো হয়ে গেছে যে ভেক্টর কি স্কেলার কি। এখন জাস্ট আমরা মাথায় রাখবো যে এটা কি, এটা ভেক্টর রাশি। ওকে, তার কারণটা কি, তার কারণটা তোমরা অলরেডি বুঝতে পারছো। নেক্সট বলছে কি, একটি মালবাহী লরি এবং একটি খালি লরি একই বেগ নিয়ে যদি যায়, তার মানে কি এদের যে বেগ ইউ সেটা হচ্ছে আমার সেম। ওকে, মালবাহী লরির ভরবেগ খালি লরির চেয়ে বেশি হবে। ওকে, তার কারণটা কি, তাহলে ধরে নাও মালবাহী যে লরি, তার যে এম, তাহলে কি হচ্ছে, এখানে আমার একটা লরি আছে, তার মধ্যে যথেষ্ট মাল আছে। মাল মানে দ্যাট ইজ লোড। ওকে, মাল মানে লোড। তাহলে এর যে মাস সেটাকে আমি ধরলাম ক্যাপিটাল এম। সেম লরি যখন আনলোডিং করে আসছে তখন সে খালি লরি হয়ে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে ধরে নিলাম এটা আমার স্মল এম। তাহলে এই ক্ষেত্রে তার ভরবেগ, ধরে নাও এটার যা বেগ এরও তাই বেগ, সেম বেগে আসছে, কিন্তু যেহেতু এর মাস হাই, তাই এর ক্ষেত্রে যে ভরবেগটা হবে সেটা অবশ্যই আমার কি হবে, বেশি হবে। কার থেকে হবে বেশি? তাহলে আমরা কি বলবো, ক্যাপিটাল এম ভি অনেক বেশি হবে এম ভির থেকে। ক্লিয়ার? কারণ যার ভর বেশি তার মোমেন্টামও বেশি হবে অবভিয়াসলি। ওকে, তাহলে কি বলছে, ফলস্বরূপ একটি মালবাহী লরিকে থামাতে বেশি বল প্রয়োগ করতে হবে। তার কারণ কি, তার ভরবেগ তো অনেক বেশি, আর তাকে যদি থামাতে হয় বেশি বল প্রয়োগ করতে হবে, ফাঁকা লরির থেকে অনেক বেশি। ক্লিয়ার? চলো, তাহলে এটা যদি আমার জানা হয়ে গিয়ে থাকে তাহলে আমাদের আর কি দেখতে হবে, বলছে সিজিএস পদ্ধতিতে ভরবেগের একক, দ্যাট ইজ গ্রাম সেমি বাই সেকেন্ড, আর কি এসআই পদ্ধতিতে তার একক হচ্ছে কি কিলোগ্রাম মিটার সেকেন্ড। ঠিক আছে, যতগুলো আমার এরকম ইউনিট থাকবে সমস্ত ইউনিটগুলো আমার দরকার বা আমার ইম্পর্টেন্ট। ক্লিয়ার? ডান। চলো, তাহলে সবাই এইটুকুনি মাথায় রাখবে। এই যে পার্টিকুলার যে লাইনটা লেখা আছে এটা কিন্তু আমার এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট শুধু নয়, এটা কিন্তু পরীক্ষায় আসে, বিভিন্ন ভালো এক্সামেও কিন্তু এটা আমাদের আসে। এমন ভাবার কারণ নেই যে যেগুলো সহজ এক্সাম শুধু সেখানেই আসবে, যেগুলো টাফ সেখানে আসবে না, টাফগুলোতেও আসে, যা পড়ানো হলো এখান থেকেই আসে। নেক্সট 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 দেখো কি বলছে, নিউটনের নিউটনের থার্ড ল। খুব সহজ, কি বলছে, বলছে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে।
প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। কোনো একটা অ্যাকশনের ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন আছে। তাহলে দেখো ফার্স্ট কি বলবে যে নিউটনের যে থার্ড ল, সেখান থেকে আমরা কোন দুটো বিষয় সম্বন্ধে আইডিয়া পেতে পারি। একটা হচ্ছে কি ক্রিয়া এবং প্রতিক্রিয়া, অ্যাকশন এবং রিয়াকশন। ক্লিয়ার? আরেকটা কি? আরেকটা হচ্ছে ভরবেগের নিত্যতা সূত্র। তাহলে এই যে দুটো লাইন বা যতগুলো এখন অব্দি আমাদের ল পড়া হলো, কার থেকে কোনগুলো আমরা পাচ্ছি, এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ওকে, এবার দেখো এই যে অ্যাকশন আর রিয়াকশন, এই যে অ্যাকশন আর অ্যান্ড রিয়াকশন, ঠিক আছে, এই যে ফোর্স, এটা কিন্তু কখনো একই অবজেক্টের উপর কাজ করবে না, এরা কিন্তু আলাদা আলাদা অবজেক্টের উপর কাজ করবে। ওকে, তাহলে কি বলবো? অলওয়েজ অ্যাক্ট, অলওয়েজ অলওয়েজ অ্যাক্ট টু টু ডিফারেন্ট অবজেক্ট। ওকে, একই অবজেক্টের উপর কাজ করবে না। এই যে লাইনটা বললাম, এই লাইনটাও আমার এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এটাও কিন্তু পরীক্ষায় আসবে। ক্লিয়ার? এটাও কিন্তু পরীক্ষায় আসবে। ওকে, তাহলে এটাও আমি একটা মার্ক করে রাখলাম। দেন চলো এবার কি দেখবো, এই যে নিউটনের থার্ড ল, সেখান থেকে আমাদের কি কি এক্সাম্পল গুলো আসে, কি কি এক্সাম্পল আসে। দেখো ফার্স্ট ফার্স্ট যেটা, সেটা কি বলছে, দ্যাট ইজ নিউটনের থার্ড ল এর কিছু এক্সাম্পল। বলছে নৌকা থেকে যাত্রী নামার সময়, নৌকা থেকে নামার সময় যাত্রী চাপ দিলে নৌকা একটি বল প্রয়োগ করে, ফলে নৌকাটি পিছনের দিকে সরে যায়, ফলস্বরূপ যাত্রী পাড়ে গিয়ে পৌঁছায়। জিনিসটা কি? ধরে নাও এটা হচ্ছে আমার পাড় আর এটা হচ্ছে আমার জল, ঠিক আছে, এটা হচ্ছে আমার জল। ক্লিয়ার? এবার দেখো, ধরো এইখানে আমার একটা নৌকা রাখা আছে, এইখানে আমার একটা নৌকা রাখা আছে। ক্লিয়ার? এইখানে ধরো আছো তুমি, তুমি যখন নামছো তুমি কি করছো, নৌকার উপর পা দিয়ে একটা বল প্রয়োগ করছো, এর ফলে নৌকা সমপরিমাণে একটা রিয়াকশন ফোর্স তোমার উপর কাজ করছে। ও যে তোমাকে ধাক্কা দিচ্ছে, এর ফলে তুমি কি করছো, ডাঙাতে আসতে পারছো। ক্লিয়ার? দেন তুমি দেখবে নামার সময় যখন তুমি জল থেকে নামবে বা যখন তুমি জল থেকে ডাঙায় আসবে, দেখবে নৌকাটা অলওয়েজ ব্যাকে একটু ব্যাক পুশ করে, তার কারণ হচ্ছে এটা। নেক্সট, তুমি যদি কোনো বন্দুক থেকে যদি ফায়ার করো, বন্দুক থেকে যদি তুমি ফায়ার করো, দেখবে এটা ধাক্কা লাগে, লাগে তো। তার জন্য বলা হয় যে এখানে যদি আমরা পারফেক্ট ভাবে না নিই বন্দুকটা, আমাদের চোট লাগতে পারে। তাহলে এখানে সেটাই বলছে যে বন্দুক থেকে যখন আমরা ফায়ার করি তখন একটা পেছনে ধাক্কা লাগে। কি বলছে? পাখির আকাশে উড্ডয়ন, পাখি যে চাপ দিচ্ছে ডানা দিয়ে, তার এগেনস্টে যে ফোর্স কাজ করছে, তার ফলে পাখি আকাশে উঠছে। মানুষের সাঁতার কাটা, ঠিক আছে, মানুষের সাঁতার কাটা, মানুষ কি করছে, দুটো হাত দিয়ে জলটাকে টানছে, এর ফলে আমাকে যে সামনের দিকে একটা ধাক্কা দিচ্ছে, তার ফলে সামনের দিকে এগোচ্ছি, জলটাকে আমি কাটছি, কেটে আমি পেছনে পাঠাচ্ছি, আমি তার বদলে যে ফোর্স পাচ্ছি, তার বদলে আমি সামনে এগিয়ে আসছি। আর এটা কি বলছে? মানুষের হাঁটা। তুমি দেখবে মানুষ কিন্তু যখন হাঁটে তখন কেমন হাঁটে, মানুষের যে পা একটু এইভাবে থাকে, সে কি করে, সে মাটির উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করে, তার ফলে মাটি তার উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করে, এই যে ফোর্স অ্যাপ্লাই করলো, এর ফলে মানুষ হাঁটতে পারছে। তাহলে এখানে যতগুলো এক্সাম্পল আছে, যে নৌকা থেকে যখন মানুষ ডাঙায় ওঠে, বন্দুক থেকে যখন গুলি ফায়ার হয়, পাখি যখন আকাশে ওঠে, মানুষের হাঁটা, আর একটা কি, মানুষের সাঁতার কাটা, এই সমস্ত যতগুলো ইম্পর্টেন্ট, এই সমস্ত যতগুলো আমার এখানে এক্সাম্পল আছে, সবকটা এক্সাম্পল আমার ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তাহলে আজকে যে চ্যাপ্টারটা পড়া হলো, দ্যাট ইজ নিউটনস ল, সেখানে নিউটনের যে তিনটে ল থেকে কি হয়, সেই ল সম্বন্ধে আমাদের খুব ভালোভাবে আইডিয়া করা হলো। ক্লিয়ার? চলো তাহলে আশা করি এইটুকুনি যা পড়ানো হলো কারোর কোনো রকম কোনো সমস্যা হয়নি। ক্লিয়ার? ওকে, তাহলে আজকের যে ক্লাসটা সেটা এই অবধিই থাক, দ্যাট ইজ নিউটন ল। একটা চ্যাপ্টারের মধ্যে তোমাদের মানে একটা এপিসোডে তোমাদের শেষ হয়ে গেল। আশা করি প্রত্যেকের ক্লাস তোমরা ভালো লেগেছে, প্লাস বুঝতে পেরেছো। প্রত্যেককে বাই, গুড নাইট।